আসসালামু আলাইকুম। আমার হাতে ঠিক এই মুহূর্তে একটা দাবার বোর্ড দেখতে পাচ্ছেন, যেখানে সাদা গুটি আছে, কালো গুটি আছে। দাবা খেলায় কমন যেটা থাকে সেটাই আছে। কিন্তু আমি আপনাদেরকে এমন একটা খেলার সঙ্গে পরিচয় করিয়ে দেব, অনেকেই হয়তো বা জানেন না, যে খেলাটার নাম হচ্ছে চেস বক্সিং। অর্থাৎ দাবা এবং বক্সিং এর সমন্বয়ে তৈরি একটা খেলা। খুব ইন্টারেস্টিং, খুব মজার একটা খেলা। অবশ্যই মজার না, বক্সিং তো ডেফিনেটলি একটা ব্রুটাল গেম। তবে এই খেলাটা মূলত শুরু হয়েছিল 2003 সালে, বক্সিং এবং দাবার সমন্বয়ে একটা খেলা, যেখানে মূলত 11টা রাউন্ডে খেলাটা অনুষ্ঠিত হয়, যার মধ্যে 6টা রাউন্ড হচ্ছে দাবা খেলা হয় আর 5টা রাউন্ড বক্সিং খেলা হয়। প্রত্যেকটা রাউন্ডে 3 মিনিট করে সময় পাওয়া যায়। এবং দাবার যে খেলাটা হয় সেটা আসলে মূলত কুইক চেস, অর্থাৎ প্রত্যেকটা চাল দেওয়ার জন্য দুই কম্পিটিটর আসলে সময় পান 10 সেকেন্ড করে। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আপনারা কিন্তু ঠিক এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছেন যে খেলাটা কিভাবে শুরু হয়। যে প্রথম রাউন্ড যেটা হলো, সেই প্রথম রাউন্ডে দাবা খেলা হবে। এখন দাবা খেলাটা চলছে, আলটিমেটলি 3 মিনিট শেষ হয়ে গেছে। দেন এই কম্পিটিটররা তারা বক্সিংয়ে উপনীত হবে। দেন বক্সিংয়ে তাদের 3 মিনিটের রাউন্ডটা শেষ হয়ে যাওয়ার পর দেন তারা আবার দাবা খেলায় মুখোমুখি হবে। এরকম এভরি অল্টারনেট রাউন্ডে দাবা বক্সিং, দাবা বক্সিং, দাবা বক্সিং, এরকম পর্যন্ত 11 রাউন্ড পর্যন্ত যদি এটার কোনো প্রকার ফয়সালা না হয়, তাহলে কিন্তু এই খেলাটা চলতেই থাকবে। অর্থাৎ এই জায়গাটায় মাইন্ড এবং বডি দুটারই একটা কোঅর্ডিনেশন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এখন প্রশ্নটা আসতে পারে যে আসলে এই গেমটার উইনার কিভাবে ডিক্লেয়ার করা হয়, অর্থাৎ চেস বক্সিংয়ে কে জিতবে কে হারবে সেই বিষয়টা নির্ধারণ করা হয় কিভাবে। এটা মূলত নির্ধারণ করা হয় বেশ কয়েকটা ক্রাইটেরিয়ার উপর বেস করে। একদম কমন প্যাটার্ন বা কমন প্রোটোকলের জায়গা থেকে দাবার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে দাবাতে চেকমেট যে ব্যাপারটা আছে, সেই চেকমেট করতে পারলেই আপনি ম্যাচটা জিতে গেলেন। এছাড়াও আপনার যদি ব্যাপারটা এরকম ঘটে যে আপনার যিনি প্রতিপক্ষ আছেন, সেই প্রতিপক্ষ তার নির্ধারিত চালটা 10 সেকেন্ডের মধ্যে দিতে পারলেন না, 10 সেকেন্ডের বেশি হয়ে গেল, তখনই কিন্তু তিনি ডিসকোয়ালিফাইড হয়ে গেলেন এবং আপনি ম্যাচটা জিতে গেলেন। আর বক্সিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে একদম ডিরেক্ট নকআউট। নকআউটের মাধ্যমে আপনি বক্সিং ম্যাচটা জিততে পারেন। এখন যদি এরকম হয় যে নাইদার দিস নর দিস, অর্থাৎ আপনি দাবাতেও ম্যাচের রেজাল্ট আসলো না, বক্সিংয়েও রেজাল্ট আসলো না, তখন 11 রাউন্ড পর্যন্ত আসলে ম্যাচটা যাবে। এবং সেখানেও যদি আলটিমেটলি রেজাল্টটা না আসে, সেই সময়টাতে ওই যে বক্সিংয়ের যে পয়েন্টের হিসেবটা আছে, বক্সিংয়ের পয়েন্টের হিসেবে যেই প্রতিপক্ষ এগিয়ে থাকবেন, অর্থাৎ বক্সিংয়ের পয়েন্টের হিসেবে যেই খেলোয়াড়টা এগিয়ে থাকবেন, তিনি ম্যাচটা জয়লাভ করে ফেলবেন। এখানেও একটা ব্যাপার আছে যে যদি বক্সিংয়ের ওই পয়েন্টের হিসেবেও সেখানে একটা ইকুয়াল হয়, অর্থাৎ সেখানে একটা ড্র হয়, তখন একটা অদ্ভুত নিয়মের জায়গা আছে। সেটা হচ্ছে দাবার বোর্ডে কালো গুটি নিয়ে যিনি খেলছেন, দাবার বোর্ডে কালো গুটি নিয়ে যিনি খেলছেন, তিনি সেই ম্যাচটা জয়লাভ করে ফেলবেন। এখন এই জায়গাটাতে কালো গুটি নিয়ে খেলা, সাদা গুটি নিয়ে খেলার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে, সাদা গুটি নিয়ে যিনি খেলছেন তিনি সবসময় আগে চাল দেওয়ার সুযোগটা পান। অর্থাৎ দাবার গুটি নিয়ে খেলার সময় অ্যাডভান্টেজটা থাকে যে সাদা গুটি যারা আছে, সাদা গুটির যে প্রতিপক্ষ থাকেন বা সাদা গুটির খেলোয়াড়, তিনি আগে তার চাল দেওয়ার সুযোগটা পান। সো এই ক্রাইটেরিয়ার উপর বেস করে আলটিমেটলি চেস বক্সিংয়ে কালো গুটিতে যিনি খেলছেন, তিনি একদম লাস্ট চান্সে তিনি ম্যাচটাকে জয়লাভ করার সুযোগ পান। সো ইন্টারেস্টিং একটা খেলা। এবং এই খেলাটা আসলে কিভাবে একটা স্পোর্টস হিসাবে আবির্ভূত হয়েছে বা একটা খেলা হিসাবে এটা আবির্ভূত হয়েছে, সেটার ব্যাপারেও কিন্তু একটা হিস্ট্রি আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মূলত এই খেলাটা আসলে অনুপ্রাণিত হয়েছিল একটা কমিক সিরিজের উপর বেস করে, যেটা একটা ফ্রেঞ্চ কমিক বুক 1992 সালে এসেছিল, যার নামটা ছিল ফ্রয়েড ইকুয়েটর। এখানেই প্রথম এই খেলাটা দেখা হয়েছিল, যেখানে মূলত বডি এবং মাইন্ডের একটা কোঅর্ডিনেশন এই খেলাটাতে প্রয়োজন হয়। পরবর্তী সময় রিয়েল লাইফে এই খেলাটাকে আনেন আসলে ডাচ পারফরমেন্স আর্টিস্ট লেপ রুবিং 2003 সালে। এবং লেপ রুবিং সর্বপ্রথম এই খেলাটার প্রচলনটা ঘটান। এবং পরবর্তী সময়ে এই যে নিয়মকানুনের কথা আমরা বললাম, সেই নিয়মকানুনের প্রবক্তাও কিন্তু এই ভদ্রলোক, যেটা 2003 সালে এটার একটা অ্যাসোসিয়েশন গঠন করা হয়। অর্থাৎ আমরা যেমন ক্রিকেট বোর্ড বা ফুটবল ফেডারেশন দেখি, এরকম চেস বক্সিংয়ের একটা অ্যাসোসিয়েশন গঠন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড, এবং সেই অনুযায়ী আলটিমেটলি নিয়মকানুনগুলোকে কিন্তু তৈরি করা হয়। এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশেই এখন চেস বক্সিং খেলা হয়, এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশেই সেটা একটা বেশ প্রমিনেন্ট স্পোর্টস হিসেবে আবির্ভূত হয়েছে। সো কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং, কনসেপ্টটা খুব মজার। যদিও সেই জায়গাটা একটা ব্রুটালিটির ব্যাপার তো অবশ্যই থাকে, যে আপনি একদিক থেকে দাবা খেলছেন, আবার আপনি বক্সিং খেলছেন। এখন যারা দাবায় পারদর্শী থাকেন, সে সমস্ত ব্যক্তিরা বক্সিংয়ে পারদর্শী থাকবেন, ব্যাপারটা কিন্তু সেরকম না, বা সেটা না হওয়াটাই স্বাভাবিক। কারণ
দাবা যে সমস্ত মানুষেরা খেলবেন বা দাবা যে সমস্ত মানুষেরা খেলেন তারা তো ব্রেনটা নিয়েই কাজ করেন, তারা তাদের বডিকে ওইভাবে ট্রেন করেন না। সো ওভার দ্য ইয়ার্স 2003 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে বিষয়টা আসলে দেখা গেছে এই ফিল্ডটাতে, সেটা হচ্ছে মূলত বক্সাররাই এই খেলার দিকে আগ্রহী বেশি হন, কারণ বক্সিংয়ে ডেফিনেটলি ফিজিক্যাল ফিটনেস একটা অনেক বড় ইম্পর্টেন্ট ইস্যু হিসেবে দাঁড়ায়, যেটা একটা খুব উল্লেখযোগ্য বিষয় যে আপনার যদি ওই ফিজিক্যাল ফিটনেসটা না থাকে, আপনি শুধুমাত্র দাবা খেলছেন, আপনি বক্সিং করতে পারবেন না। আপনার বক্সিংয়ের জন্য বডিটাকে রেডি করাটা খুব গুরুত্বপূর্ণ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। আর কেউ কি আছেন দাবা এবং বক্সিংয়ে চ্যালেঞ্জ জানাবেন কাউকে, কমেন্ট বক্সে সেটাও লিখতে পারেন যে আপনারা আপনাদের কোনো ফ্রেন্ডকে চেস বক্সিংয়ে চ্যালেঞ্জ জানাতে চান কিনা। না, আমার কাছে মনে হয় যে সেটা জানানোটা ঠিক হবে না, আমি সেটার পক্ষপাতী না, কথাটা র্যান্ডমলি বলে ফেলছি। সো এই খেলাটা বাংলাদেশে কতটুকু অনুমোদিত সেটারও গবেষণার ব্যাপার আছে। সো সেই বিষয়টা আমি কখনোই সমর্থন করব না যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সেটা অনুমোদিত হবে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে বা এই খেলার ব্যাপারে আমি কাউকে এনকারেজও করতে পারি না। বাট একটা খুব ইন্টারেস্টিং খেলা। কমেন্ট বক্সে আপনারা এটা জানাতে পারেন যে আসলে এই খেলাটার ব্যাপারে এর আগে আপনারা কখনো জেনেছেন কিনা। আপনাদের অপেক্ষায় থাকলাম।